আসসালামু আলাইকুম। ইমামের কাজ ইমামতি করা। নামাজ পড়া যেমন অত্যাবশ্যকীয়, ঠিক তেমনই শোষক, জালিম ও ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলা, রাজপথে আন্দোলন সংগ্রাম করা অত্যাবশ্যকীয়। আজ আন্দোলন সংগ্রামের ইমাম খোঁজা হচ্ছে। আজ কিবলা নির্ধারণে ব্যস্ত অনেকেই। একজন প্রথিতযশা সাংবাদিক আজ তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নায়ক কারা ছিলেন, ইমাম কারা ছিলেন, কিবলা কোনটি ছিল, সেটি প্রকাশে ব্যস্ত হয়ে পড়েছেন। সমাজবিজ্ঞান অনুষদের একজন ছাত্র হিসাবে আমি তার এই প্রকাশকে, তার এই প্রচারণাকে স্বাগতম জানাই। কারণ আমি বিশ্বাস করি তার চিন্তার জগতে, তার দৃশ্যপটে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যতটুকু তিনি ধারণ করতে পেরেছেন, সেখান থেকে তিনি তার সত্যকে তুলে ধরেছেন। তিনি একটি স্ট্যাটাসে পরবর্তীতে ক্লিয়ার করেছেন যে তিনি জাস্ট একটি আর্কাইভ রাখার জন্য, একটি ইতিহাসের সত্যতা তুলে ধরার জন্য, সেটি একটি ফুটপ্রিন্ট রাখার জন্য স্ট্যাটাসগুলো দিয়েছেন, কাউকে নায়ক বা মহানায়ক বানানোর জন্য নয়। আসলে সত্য কি? আপনার কল্পনা জগতে যা এক্সিস্ট করে সেটাই আপনার কাছে সত্য। সেই সত্যের সংজ্ঞা, সেই সত্যের পর্যায়, পরিধি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। আপনি যেটা ভাবছেন সেটাই যে সত্য এমনটি নয়। আবার আমি যেটা ভাবছি এটা আমার কাছে সত্য, অর্থাৎ আমার দৃশ্যপটে যে ভাবনা আছে সেখান থেকে আমি একটি সত্যকে তুলে ধরার চেষ্টা করছি, অর্থাৎ আমার দৃশ্যপটে যেটি এক্সিস্ট করছে সেটি আমি প্রকাশের চেষ্টা করছি, আমার কাছে এটিই সত্য। ঠিক সেইভাবে হয়তো সাংবাদিক সাহেব তার স্মৃতিপথে, তার দৃশ্যপটে যতটুকু কল্পনা করতে পেরেছেন অথবা যতটুকুর সাথে তিনি জড়িত ছিলেন ততটুকুই তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি তুলে ধরেছেন ছাত্র শিবিরের তৎকালীন সভাপতি সাদেক কায়েমের বিভিন্ন নৈপুণ্যের কথা। সাদেক কায়েম কীভাবে এই আন্দোলনকে এক দফায় রূপান্তরিত করার জন্য কাজ করেছেন, কীভাবে তার জায়গা থেকে বিভিন্ন জায়গায় সমন্বয় করেছেন, সেগুলো তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। আমার কাছে সত্য হলো 2 তারিখ 3 তারিখ পরবর্তী সময়ে এক দফা আন্দোলন আর কারো জন্য বসেছিল না। সারা বাংলাদেশের মানুষ প্রতিটি ঘরে ঘরে এমনভাবে নির্যাতিত, নিপীড়িত হবার যে আর্তনাদ, সে আর্তনাদ এমনভাবে প্রতিটি ঘরে পৌঁছে গিয়েছিল যে তখন এক দফা সারা বাংলাদেশ থেকে উচ্চারিত হয়েছে। তখন আর কোনো ইমামের প্রয়োজন হয়নি। অর্থাৎ আপনি নামাজের ওয়াক্ত হলে, নামাজের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার সময় যেমন ইমাম আসবে কি আসবে না সে অপেক্ষা না করে উপস্থিত মুসল্লিদের একজন ইমামের দায়িত্ব পালন করে, ঠিক সেরকম বাংলাদেশের সেই সময় জনগণ কিন্তু প্রত্যেকের ইমামতির দায়িত্ব পালন করেছিলেন। শুধু সাদিক কায়েম কেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিও যদি সেদিন বলতেন এক দফার আন্দোলন মানি না, তাও বাংলাদেশের মানুষ বসে থাকতেন না। সেদিন আন্দোলন হতোই এবং এটা ছিল নির্ধারিত। এই কনসিকুয়েন্সে এই আন্দোলনের যাওয়াটা বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে এটাই ছিল সত্য। আজকে আপনারা এই স্বল্প সময়ে দুনিয়া কাঁপানো 36 দিনের বিজয়ের বিভিন্ন নায়ক মহানায়ক নির্ধারণে ব্যস্ত। কই একটিবার তো বলেন না 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার যেভাবে ফেল করেছে, সেই ল অ্যান্ড অর্ডার পুনরুদ্ধারে আমরা সকল ঐক্য ধরে কীভাবে কাজ করতে পারি। আজকে আপনি এই 36 দিনের বিজয় গাথা অবশ্যই আমরা উদযাপিত করবো, অবশ্যই আমরা এটার নিয়ে আলোচনা করবো, এটা ইতিহাসে লিপিবদ্ধ হবে। কিন্তু এই 36 দিনের যে চূড়ান্ত পর্যায়ে 36 দিনে পরিণত হয়েছে, 36 দিনই কি আসলে গত 17 বছরের আজকের যে ফাইনাল পর্যায়ে গিয়েছে এই ডেমোক্রেটিক আন্দোলন, সেটার চূড়ান্ত রূপ ছিল? কখনোই নয়। 2009 সাল পরবর্তী সময় থেকে 2023 সাল, 24 সাল, এই 25 সাল পর্যন্ত বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন সংগঠন তারা তাদের জায়গা থেকে তারা বারবার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে। এই ফ্যাসিবাদের কোমর ভেঙে দেওয়ার জন্য তারা বারবার তাদের জায়গা থেকে ভূমিকা রেখেছে। 24 সালের নির্বাচনে যদি বিএনপি নির্বাচনে যেত, নির্বাচন কিন্তু জায়েজ হয়ে যেত। বিএনপি কিন্তু এই ফ্যাসিবাদ হাসিনার
মাজা ভেঙে দিয়েছে, এটা আজ কেউ স্বীকার করুক বা না করুক, এটাই সত্য। এবং আমি বিশ্বাস করি এটা ইউনিভার্সাল ট্রুথ। ঠিক একইভাবে আজকে আপনারা যদি ক্রেডিটবাজির রাজনীতি খোঁজেন, আজকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন এজেন্ডার বাস্তবায়ন করার জন্য আজকে আমাদের উত্তর ঐক্যের ফাটল দেখা দিয়েছে। এখন এই ক্রুশিয়াল মোমেন্টে বাংলাদেশের এই যে বিপদকালীন সময়, যে সংকটময় সময় চলমান, এই সময়ে এসে ক্রেডিটবাজি না খুঁজে এই সময় এসে সাদেক কায়েম ভালো নাকি মাহফুজ আবদুল্লাহ ভালো, জুলকারনাইন সামির সত্য বলছে না মাহফুজ আবদুল্লাহ সত্য বলছে, ফেসবুকে এই লেখালেখি, এই ধরনের ক্রেডিটবাজি সকল ধরনের বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার মূল হিসেবে কাজ করছে। সুতরাং এই মূল উৎপাটন করা দেশপ্রেমিক একজন শিক্ষার্থী হিসেবে, দেশপ্রেমিক একজন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। আমি এই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব যেমন শিক্ষার্থীরা দিয়েছে, এই আন্দোলন সংগ্রামের শেষটিও নামিয়েছে কিন্তু বাংলাদেশে আপামর জনগণ। আজকে কেউ বিশ্বাস করুক বা নাই করুক, আমি নিজে বিএনপির একজন কর্মী, বিএনপির একজন সমর্থক, বিএনপির একজন শুভানুধ্যায়ী। গত 17টি বছর বিএনপির উপর সর্বোচ্চ নির্যাতনের পরেও বিএনপি যেভাবে বারংবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, এই আন্দোলনের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবথেকে বৃহৎ সংগঠন বিএনপির তৈরি করা। এবং এর পরবর্তী সময় ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে, এটা আমি অস্বীকার করতে চাই না। আমি, আপনি, আপনারা যারা শিক্ষার্থী আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নেতৃত্ব দিয়েছে, কিন্তু একটি পর্যায়ে যে নেতৃত্ব কিন্তু আমাদের হাতে ছিল না। আমরা যখন ব্যর্থ হয়েছি, আমাদের হলগুলো যখন ভ্যাকেন্ট হয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে আন্দোলনের দায়ভার তাদের কাঁধে নিয়ে নিয়েছে। ঠিক একইভাবে শিক্ষার্থীরা যখন বিভিন্ন জায়গায় ব্যর্থ হচ্ছে, বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে আমাদের পিতামাতা, এই বাংলাদেশের শ্রমজীবী মানুষ, বাংলাদেশের রিক্সাজীবী পর্যন্ত, একজন রিক্সা চালক পর্যন্ত, একজন ডে লেবার পর্যন্ত, একজন সরকারি অফিসার পর্যন্ত, একজন প্রাইভেট সেক্টরে চাকরিরত কর্মকর্তা পর্যন্ত রাজপথে নেমে এসেছে। তার জায়গা থেকে সে ভূমিকা রেখেছে এই ফ্যাসিবাদের সমূল উৎপাদন করার জন্য। সুতরাং আজকে যদি শুধু ছাত্রদেরকে ক্রেডিট দেওয়া হয়, তাহলে এটা হবে পক্ষপাতিত্ব, এটা হবে স্ট্যান্ডবাজি, এটা হবে ক্রেডিটবাজি। সুতরাং আসুন আজ ক্রেডিটবাজি থেকে বেরিয়ে আগামীর বাংলাদেশ, যে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে বিভোর বাংলাদেশের 4 কোটি তরুণ, যে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশের কোটি কোটি জনতা, সেই ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কেমন বাংলাদেশ গড়তে পারি, একটি বাংলাদেশকে কিভাবে বিশ্বের বুকে, বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করাতে পারি, এটা নিয়ে আমাদের তরুণ ছাত্র রাজনীতি যারা রাজনৈতিক সচেতন, তাদের ভাবনার বিষয় হওয়া উচিত। কিন্তু দুঃখের সাথে বারবার খেয়াল করছি আমরা এখনো ক্রেডিটবাজি নিয়ে ব্যস্ত। সুতরাং আপনাদের কাছে আহ্বান জানাবো, এই ক্রেডিটবাজির রাজনীতি থেকে, স্ট্যান্ডবাজির এই যে কে কী করেছি কে কী করিনি এসব থেকে বেরিয়ে এসে ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা আজ আমাদের নৈতিক দায়িত্ব। আজ আবারও বলছি, আজানের সময় হলে, নামাজের নির্ধারিত সময় হলে ওই নির্ধারিত ইমাম সাহেবের জন্য কেউ অপেক্ষা করে না, উপস্থিত মুসল্লিরাই কিন্তু কেউ একজন ইমাম হিসেবে নামাজ পড়ান। সুতরাং আসুন আজ আর ইমাম না খুঁজি, প্রত্যেকে যে যার জায়গা থেকে দেশপ্রেমিকতার পরিচয় দিই। সকলকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।